আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি মিস, আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে যতটুকু আমরা পড়েছি, বাসায় একটু রিভিশন দিয়েছিলে সবাই? গত ক্লাসে আমরা পেটেন্ট, পণ্য প্রতীক, মেধা সম্পদ, পেটেন্ট, পণ্য প্রতীক বা ট্রেডমার্ক এই পর্যন্ত পড়েছি, ঠিক আছে? আজকে আমরা পড়ব ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, যারা জয়েন করেছো তারা একটু রোল নাম্বারটা লিখে ফেলো। সবার সামনে বই আছে? মেয়েরা রেসপন্স করো, সবার সামনে বই আছে? জি মিস আছে। আচ্ছা, আমি শুরু করছি। দেখো, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা। কোন প্রতীক বা মার্কের রেজিস্ট্রেশন ওই পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতীকটি ব্যবহারের বিষয়ে রেজিস্টার্ড মালিককে একচ্ছত্র অধিকার প্রদান করে। ঠিক আছে, যে কোম্পানি যে প্রতীকটি ব্যবহার করবে সেই প্রতীকটি নিবন্ধন করতে হয়। নিবন্ধন করলে সেই কোম্পানি বা সেই প্রতীকের মালিক ওই প্রতীকটি ব্যবহারের একচ্ছত্র বা একক অধিকার পাবেন। রেজিস্টার মালিকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। রেজিস্টার্ড মার্কটি সুপরিচিত হলে, অর্থাৎ সবার কাছে অত্যন্ত পরিচিত হলে, অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রেও মালিকের এই অধিকার প্রতিষ্ঠিত হবে। আইন দ্বারা এই অধিকার সুরক্ষিত। এই অধিকার লঙ্ঘিত হলে, অর্থাৎ এই অধিকার যদি কেউ ভঙ্গ করে বা লঙ্ঘন করে, তাহলে আদালতে মামলা করে প্রতিকার পাওয়া যাবে। অর্থাৎ একটি কোম্পানি যে প্রতীক ব্যবহার করে তার পণ্যের বা সেবার, সেই প্রতীকটি যদি ওই কোম্পানির অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করে, তখন কোম্পানি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। খেয়াল করো, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা আমি পুরোটাই ব্র্যাকেটের ভিতরে রেখেছি। অনুধাবনের প্রশ্ন হতে পারে যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অথবা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা প্রয়োজন কেন। ঠিক আছে, তখন এই লাইনগুলো ব্যবহার করে আনসার লিখতে পারবে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা, এটা সবাই বুঝতে পেরেছো? কোনো লাইন নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মেয়েরা আমার কথা মিস বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা। অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় বা নিবন্ধন দেওয়া হয়, সেটা কত সময়ের জন্য? ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা। রেজিস্টার্ড ট্রেডমার্কের মালিক মার্কটি ব্যবহারের একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন। রেজিস্ট্রেশন দেওয়া হয় 7 বছরের জন্য। খেয়াল করো যে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, এই লাইনগুলো তোমরা বইতে আন্ডারলাইন করে নিবে। এই লাইনগুলো দিয়ে জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যদি প্রশ্ন হয় যে রেজিস্ট্রেশন দেওয়া হয় কত সময়ের জন্য, তখন আনসার কি হবে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ?
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত সময়ের জন্য? 7 বছর। ঠিক আছে, 7 বছরের জন্য। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে 10 বছরের জন্য নবায়ন করা যায়। অর্থাৎ প্রথমে 7 বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়, এই 7 বছর শেষ হওয়ার আগেই যদি আবেদন করা হয় তাহলে 10 বছরের জন্য নবায়ন করা যায়। এই লাইনটি দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের নবায়ন করা যায় কত সময়ের জন্য? মেয়াদ উত্তীর্ণ 10 হওয়ার বছরের জন্য। 10 বছরের জন্য। ভেরি গুড। অনির্দিষ্ট কাল পর্যন্ত পুনঃ পুনঃ নবায়ন করা যেতে পারে। অর্থাৎ প্রথম 7 বছর দিল, এরপর 7 বছর শেষ হওয়ার আগেই আবেদন করলে আবার 10 বছরের জন্য সেই রেজিস্ট্রেশন নবায়ন করা হবে। এই 10 বছর শেষ হওয়ার আগেই যদি আবার আবেদন করা হয় তখন সেটা আবার 10 বছরের জন্য নবায়ন করা যাবে। এইভাবে অনির্দিষ্ট কাল পর্যন্ত পুনঃ পুনঃ অর্থাৎ বারবার নবায়ন করা যায়। নবায়ন না করলে, শর্ত লঙ্ঘিত হলে বা কোনো অভিযোগ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন বাতিল করা হয়। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে কি কি কারণে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বাতিল করা হয়, তখন আনসার কি হবে? ওয়ালাইকুম আসসালাম। কি কি কারণে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বাতিল করা হয়? যদি এরকম প্রশ্ন হয় তাহলে আনসার কি হবে বলো? নবায়ন না করলে, যে 7 বছর প্রথম 7 বছরের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, তুমি আর এটা নবায়নের জন্য আবেদন করনি, তখন তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করেছো, 7 বছর শেষ হওয়ার আগে আবেদন করেছো, 10 বছরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই 10 বছর শেষ হওয়ার আগে তুমি আর আবেদন করলা না নবায়নের জন্য, তখনও হচ্ছে নবায়ন বা রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। শর্ত লঙ্ঘিত হলে বা কোনো অভিযোগ প্রমাণিত হলে। ঠিক আছে, এই 3টা কারণে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বাতিল করা হয়। উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ চালু করা হয় উপমহাদেশে কত সালে? মেয়েরা আনসার করো, আনসার করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি মিস। কি হবে আনসার বলো? উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়? 1940 সালে। 1940 সালে। হ্যাঁ, 1940 সালে। সবাই আনমিউট করে রাখো, আমি প্রশ্ন করার সাথে সাথে যাতে উত্তর দিতে পারো। বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন 2009 চালু আছে। এই লাইনটা দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশে বর্তমানে কত সালের ট্রেডমার্কস আইন চালু আছে? 2009 সালে। 2009। ঠিক আছে, তাহলে এই যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা পড়বা, অনুধাবনের প্রশ্ন হিসেবে আসতে পারে যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা প্রয়োজন কেন। প্রশ্নগুলো কি লিখে নিচ্ছ? জি মিস, লিখেছি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা প্রয়োজন কেন, আর ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা, যে লাইনগুলো আন্ডারলাইন করেছি প্রতিটি লাইন দিয়ে জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, কাজে এই লাইনগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে, এরপর দেখো কপিরাইট। কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র,
সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা প্রভৃতি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, একে কপিরাইট চুক্তিপত্র বলা হয়। চুক্তিপত্রের সময়, রয়্যালটির পরিমাণ প্রভৃতি উল্লেখ থাকে। চুক্তিপত্রের সময়, সময় মানে কি, কত সময়ের জন্য কপিরাইট চুক্তি করা হলো সেটা উল্লেখ করা থাকে। রয়্যালটির পরিমাণ অর্থাৎ লেখক, প্রকাশক তার লেখকের যে বইটি ছাপাবেন এবং বাজারে বিক্রি করবেন, তার বিনিময়ে লেখককে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানই দেওয়া হয়, সেটাকে বলা হয় রয়্যালটি। সেই রয়্যালটির পরিমাণ কত থাকবে এগুলো চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। চুক্তিপত্র রেজিস্ট্রি করা থাকলে, অর্থাৎ চুক্তিপত্রটি যদি নিবন্ধন করা থাকে, তাহলে চুক্তি ভঙ্গের জন্য লেখক কোর্টে প্রতিকার চাইতে পারে। ব্র্যান্ডের পণ্য, খেলা, তারকাদের নাম প্রভৃতি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায়। মিস বিপণন মানে কি? বাজারজাতকরণ, মার্কেটিং, ঠিক আছে। প্রকৃতপক্ষে কপিরাইট চুক্তি পণ্য বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায়। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে। উপমহাদেশে প্রথম কপিরাইট আইন প্রণীত হয় কত সালে? 1912 সালে। 1912 সালে। ঠিক আছে। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। ঠিক আছে, অনেক সময় এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে বাংলাদেশে কত সালের কপিরাইট আইন, বর্তমানে কত সালের কপিরাইট আইন চালু আছে, তখন কিন্তু পুরো লাইন লিখবা। আইনটা হচ্ছে 2000 সালের, কিন্তু সেটা সংশোধন করা হয়েছিল 2005 সালে, কাজে এই লাইনটা পুরোটাই লিখতে হবে। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে, অর্থাৎ চালু আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। মোট কথা, মেধা সম্পদ সংরক্ষণের উপায়গুলো যথাযথভাবে ব্যবহার করলে ব্যবসা উদ্যোক্তা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে। কপিরাইট আইন 2005 অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। লাইনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর, ঠিক আছে, অর্থাৎ বেঁচে থাকা এবং মরে যাওয়া, এই দুটো মিলিয়ে 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। আমার কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সরি, কপিরাইট কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু বইতে ক্লিয়ারলি লেখা নাই, ঠিক আছে। সবাই একটু খাতা নাও, আমি বলছি। কপিরাইট বলতে কি বোঝায়? অনুধাবনের প্রশ্ন হতে পারে। কপিরাইট বলতে কি বোঝায়, এই প্রশ্নটা একটু লিখো, আমি আনসার বলে দিচ্ছি। এটা শিখলে তোমার জ্ঞানমূলক প্রশ্নের আনসারও লিখতে পারবে যে কপিরাইট কাকে বলে। প্রশ্ন লেখা হয়েছে? জি মিস, বলেন। আচ্ছা, লিখো। লেখক বা শিল্পীর, লেখক বা শিল্পীর সৃজনশীল
লেখক বা শিল্পীর সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম সাহিত্য বা শিল্পকর্ম মিস লিখেছে। নির্দিষ্ট সময়ের জন্য জি মিস লিখেছে। লেখক বা শিল্পীর সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি লেখার পরে একটা কমা দিবা, বিক্রি, উন্নয়ন ও ব্যবহারের বিক্রি, উন্নয়ন ও ব্যবহারের একক আইনগত অধিকারকে একক আইনগত অধিকারকে কপিরাইট বলে। একক আইনগত অধিকারকে কপিরাইট বলে। লিখেছো? জি মিস। জি মিস। লাইনটা আমি আরেকবার বলছি, দেখো। লেখক বা শিল্পীর সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন ও ব্যবহারের একক আইনগত অধিকারকে কপিরাইট বলে। এবার প্যারা দাও, সেকেন্ড প্যারায় লিখো। সেকেন্ড প্যারা দিয়ে লেখো, গল্প, নাটক, প্রবন্ধ। আচ্ছা, এই লাইনটা বই দেখে লিখতে পারবে, এই যে দেখো এখানে লেখা আছে গল্প, নাটক, প্রবন্ধ। এই লাইনটা হচ্ছে স্থাপত্য কলা পর্যন্ত লেখা হইলে আমাকে বলবা। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্য কলা। এই স্থাপত্য কলা পর্যন্ত লেখা হলে আমাকে একটু বলবা। জি মিস লেখা শেষ। সবার হয়েছে স্থাপত্য কলা পর্যন্ত লেখা? জি মিস লেখা শেষ। আচ্ছা, স্থাপত্য কলার পরে একটা কমা দাও। স্থাপত্য কলা লিখেছো তো, এরপরে একটা কমা দাও। কমা দিয়ে লেখো কম্পিউটার সফটওয়্যার। বানান না পারলে যে দেখো বইতে লেখা আছে কম্পিউটার সফটওয়্যার, ও লিখবা না, ওটা বাদ যাবে। কম্পিউটার সফটওয়্যার। স্থাপত্য কলার পরে কমা দিয়ে লেখো কম্পিউটার সফটওয়্যার। জি মিস লিখেছি। প্রভৃতি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। প্রভৃতি কোনটা? প্রকৃতি। প্রকৃতি না, প্রভৃতি, যেটা প্রভৃতি ইত্যাদির বদলে যেটা আমরা লিখি কম্পিউটার সফটওয়্যার ইত্যাদি। প্রভৃতি লিখতে না পারলে ইত্যাদিও লিখতে পারবা। ইত্যাদি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। ইত্যাদি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। লিখেছো? জি মিস। সবার জি মিস। কমপ্লিট? আচ্ছা জি মিস। আচ্ছা, এরপরে দাড়ি দিয়ে লেখো কপিরাইটের উদ্দেশ্য হলো কপিরাইট এর উদ্দেশ্য হলো
কপিরাইট এর উদ্দেশ্য হলো মিস লিখেছি। সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে মিস করে না পড়ে। করে ক ক নকল প্রতিরোধ করে লিখেছো? মিস লিখেছি। কপিরাইট এর উদ্দেশ্য হলো সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে প্রকৃত লেখক কমা দিয়ে লেখো শিল্পী প্রকৃত লেখক কমা দিয়ে লেখো শিল্পী বা স্বত্বাধিকারীর স্বত্বাধিকারী মানে হচ্ছে মালিক, ঠিক আছে? প্রকৃত লেখক শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। স্বার্থ সুরক্ষা করা। মিস এখানে স্বার্থ সুরক্ষা করা বলতে কি বোঝানো হয়েছে? তুমি বুঝতে পারোনি, আমি লাইনটা কি লিখেছো সেটা বলো। কপিরাইটের উদ্দেশ্য হলো সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে প্রকৃত লেখক শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। যিনি গল্প কিংবা কবিতা লিখলেন তিনিই তো প্রকৃত লেখক শিল্পী বা স্বত্বাধিকারী, ঠিক আছে? এখন তার এই গল্প কবিতা উপন্যাস নকল করে অন্য আরেকজন বাজারে বিক্রি করছে কম দামে, ঠিক আছে? তখন মূল লেখকের বই কি তুমি বেশি দাম দিয়ে কিনবা? নো মিস। নো মিস। তখন কি তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না? জি মিস। জি মিস। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো যে কপিরাইটের উদ্দেশ্য হচ্ছে সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে প্রকৃত লেখক শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। ঠিক আছে, সবার লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, যে কোনো একজন আমাকে একটু পড়ে শোনাও, সম্পূর্ণ উত্তরটা আমাকে একটু পড়ে শোনাও। কপিরাইট বলতে কি বোঝায়? মিস আমি পড়বো। হ্যাঁ বলো। লেখক বা শিল্পীর সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন ও ব্যবহারের একক আইনগত অধিকারকে কপিরাইট বলে। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কম্পিউটার সফটওয়্যার প্রভৃতি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কপিরাইটের উদ্দেশ্য হলো সৃষ্ট কর্মের নকল প্রতিরোধ করে প্রকৃত লেখক, শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। হ্যাঁ, স্বার্থ সুরক্ষা করা, ভেরি গুড। আচ্ছা, কপিরাইট বলতে কি বোঝায় এটা পড়লে কপিরাইট কি বা কপিরাইট কাকে বলে এই প্রশ্নের উত্তর কি লেখা যাবে? জি মিস। হ্যাঁ, প্রথম প্যারাতেই কিন্তু আমরা লিখেছি যে কপিরাইট কাকে বলে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা একটু লিখে রাখো, কপিরাইট কাকে বলে। লিখেছো প্রশ্ন? জি মিস। জি মিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন লেখো। গত ক্লাসে কিন্তু আমরা পেটেন্ট পড়েছি, আজকে পড়লাম কপিরাইট, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য। আরেকটা প্রশ্ন লেখো, পেটেন্ট ও কপিরাইটের মধ্যে দুইটি পার্থক্য দেখাও অথবা লিখো। পেটেন্ট ও কপিরাইটের মধ্যে দুইটি পার্থক্য লিখো। পেটেন্ট, লেখা হয়েছে। হ্যাঁ, এখন বলো তো দুইটা পার্থক্য কিভাবে লিখবা?
বলো কিভাবে লিখবা? দুটো সংজ্ঞা তো পড়েছি আমরা, সংজ্ঞা পড়েছি না? পেটেন্ট কাকে বলে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ছক কাটো, দুটো কলাম করো, বাঁ দিকে লেখো পেটেন্ট, ডান দিকে লেখো কপিরাইট। একটু দ্রুত করবা, সময় প্রায় শেষ। হয়েছে? ছক কেটেছো, দুটো কলাম করেছো। বাঁ দিকে লেখো পেটেন্ট, ডান দিকে লেখো কপিরাইট। এখন পেটেন্ট কাকে বলে? গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, নতুন আবিষ্কৃত পণ্যের উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবিষ্কারক একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে যে চুক্তি করে তাকে পেটেন্ট বলে। ঠিক আছে? গত ক্লাসে যে সংজ্ঞা লিখে দিয়েছিলাম সেটা দেখে দেখে একটু সংজ্ঞাটা লিখো, পেটেন্ট কাকে বলে। আর কপিরাইটের ওইখানেও সংজ্ঞাটা লিখবা যে কপিরাইট কাকে বলে। পেটেন্ট কাকে বলে লিখতে পেরেছো? মেয়েরা রেসপন্স করো। মিস লিখতেছি। আচ্ছা ঠিক আছে, পেটেন্ট কাকে বলে লেখা হলে আমাকে একটু বলবা। জি মিস লিখেছি। দুটোরই সংজ্ঞা লেখা হয়েছে। কপিরাইট কাকে বলে এটা লিখেছো? ডান পাশে কপিরাইটের ওখানে গিয়ে কপিরাইট কাকে বলে এটা একটু দেখে দেখে লিখো। প্রথম প্যারাটাতেই আমরা লিখেছিলাম কপিরাইট বলে। মেয়েরা হয়েছে লেখা কপিরাইট কাকে বলে? মেয়েরা একটু রেসপন্স করো। আচ্ছা 2 নাম্বার পার্থক্যটা আমি বলছি, লিখো। 2 নাম্বার পার্থক্যটা পেটেন্টের ঘরে লিখো। পণ্যের ক্ষেত্রে পেটেন্ট করা হয়। পণ্য অর্থাৎ যেটা ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়।
লেখো পণ্যের ক্ষেত্রে পেটেন্ট করা হয়। মেয়েরা একটু দ্রুত করবা, আমার ক্লাসের সময় শেষ দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে ক্লাস অফ হয়ে যাবে। জি মিস লিখেছি। পণ্যের ক্ষেত্রে পেটেন্ট করা হয়। আর ডান দিকে চলে যাও, কপিরাইটের ওখানে গিয়ে লেখো সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে কপিরাইট করা হয়। সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে কপিরাইট করা হয়। যেমন আমরা যখন একটি গান শুনি, সেই গানটাকে কি আমরা ধরতে পারি, ছুঁতে পারি? আমরা গান শুনে সেটা অনুভব করতে পারি, ভালো লাগা মন্দ লাগা, তাই না? একটা হ্যাঁ, সিনেমা যখন আমরা দেখি, সেই সিনেমাটাকে তো আমরা ধরতে পারি না, সেই সিনেমাটা আমরা দেখতে পারি, অনুভব করতে পারি। এবার পার্থক্য ক্লিয়ার হয়েছে? পণ্যের ক্ষেত্রে পেটেন্ট করা হয়, পণ্যের ক্ষেত্রে পেটেন্ট করা হয়, আর সাহিত্য শিল্পকর্ম বা অন্যান্য শিল্পকলার ক্ষেত্রে কপিরাইট করা হয়। ঠিক আছে? আজকে যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আর 1 মিনিট আছে। আজকে যা পড়েছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আজকে কি কি পড়েছি আমরা? ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা আর কপিরাইট। এর মধ্যে আমি অনেকগুলো প্রশ্ন বলেছি, এই প্রশ্নের উত্তরগুলো বাসায় শিখবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, আজকে যতটুকু পড়িয়েছি এটা বুঝতে পেরেছো? আজকে আমরা যতটুকু পড়েছি, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।